আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জিফুল। বরাবরের মতো কুরিন অথবা অনাদায়ী পাওনার দ্বিতীয় ক্লাসে সবাইকে স্বাগত। তো আমরা গতকালকে ফরম্যাটটা এখানে রেখেছি, পুরাতন অনাদায়ী পাওনা রেওয়া মিলিয়ে নতুন অনাদায়ী পাওনা সমন্বয়, নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি সমন্বয়, তিনটে যোগ এবং পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি যেটা রেওয়া মিলিয়ে সেটা আমরা বিয়োগ করবো। তাহলে আমরা অনাদায়ী পাওনা অথবা কুরিন পেয়ে যাবো। তাহলে আমরা দেখি একটা রেওয়া মিলটা প্রাপ্য হিসাবে 1 লক্ষ টাকা অনাদায়ী পাওনা, এটা পুরাতনটা অনাদায়ী পাওনা সঞ্চিতি, এটা পুরাতনটা। আমরা গতকালকে সমন্বয়টা রেখে দিয়েছি, কারণ আজকে সমন্বয় আমাদের এইটা। কারণ আমরা যদি গতকালের সমন্বয়টা আর আজকে সমন্বয়টা না রাখি তাহলে আমরা পার্থক্যটা বুঝতে পারবো না, বুঝছো? দেখো গতকালকে বলা আছে। আচ্ছা আমি অঙ্ক শুরু করে দিই তাহলে। পুরাতন অনাদায়ী পাওনা পাওনা যেটা, এটা সেটা মিলে এইটা 3,000 টাকা আমি বসা দিলাম, 3,000 টাকা এখানে। ওকে, এরপরে নতুন অনাদায়ী পাওনা সমন্বয়। খেয়াল করো এখানে পার্থক্যটা কোন জায়গায়। গতকালকে বলছে দেনাদারে 3,000 টাকা আদায়যোগ্য নয়, হুবহু নতুন অনাদায়ী পাওনা। কিন্তু আজকে বলছে কি, আজকে বলছে উক্ত বছরে মোট অনাদায়ী পাওনা 5,000 টাকা। তার মানে মোট কথাটা যদি বলা থাকে তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে দুটো মিলি 5,000 টাকা। সেটা হচ্ছে অনাদায়ী পাওনা দুটো মিলি 5,000 টাকা। এখন আমাদের অনাদায়ী পাওনা পুরাতনটা আছে কত টাকা, দেখো পুরাতনটা আছে 3,000 টাকা। তাহলে 5,000 টাকা থেকে এই নতুন অনাদায়ী পাওনা 5,000 টাকা থেকে 3,000 টাকা পুরাতনটা বাদ দিলে নতুন অনাদায়ী পাওনা যেটা সেটা আমরা পেয়ে যাব 2,000 টাকা। তাহলে আমি আবার বলি, মোট অনাদায়ী পাওনা 5,000 টাকা, ওখান থেকে পুরাতন 3,000 টাকা বাদ দিলে নতুন অনাদায়ী পাওনা আমরা 2,000 টাকা পেয়ে যাবো। এই 2,000 টাকা আমরা পেয়ে গেলাম। এখানে একটু সমস্যা, সেটা হচ্ছে গতকালকে হুবহু অনাদায়ী পাওনা আর আজকে মোট বলছে, তাহলে 5,000 টাকা থেকে পুরাতন 3,000 টাকা বাদ দিলে 2,000 টাকা আমরা পেয়ে গেলাম। এবার আসো নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি, এটার কাজ করতে হলে আমাদেরকে এখানে দিতে হবে। এখানে কার কাছে দিতে হবে? প্রাপ্য হিসাব অথবা দেনাদারের কাছে। তো যেহেতু আমাদের এখানে আজকে প্রাপ্য হিসাব আছে, আমরা প্রাপ্য হিসাবে 1 লক্ষ টাকা তুললাম। এর সাথে ধারে অলিখিত বিক্রয় গতকালকে ছিল, এই যে বাকিতে পণ্য বিক্রয় মানে ধারে অলিখিত বিক্রয়, এটা কেবল এখানে অন্তর্ভুক্ত হবে। কিন্তু যদি নগদ থাকে, যেমন আজকেরটা আছে, এই যে নগদী বিক্রয় পণ্য 15,000 টাকা হিসেবভুক্ত হয়নি, আজকে এটা হবে না। তার কারণ আছে, গতকালকে আমি বলছিলাম যদি ধারে অলিখিত বিক্রয় থাকে তার সাথে দেনাদারের সাথে সম্পর্ক আছে, এটা আশা করি তোমরা বুঝতে পারছো। কিন্তু আজকে বলা আছে নগদে, তাহলে এটা আসবে না। তাহলে আমরা এখান থেকে ব্ল্যাঙ্ক রাখি। তারপরে দেখো এখান থেকে দেখো আমরা যেটি বিয়োগ করবো নতুন অনাদায়ী পাওনা, এই যে নতুন অনাদায়ী পাওনা যে 2,000 টাকা আছে এটা আমরা এখানে বিয়োগ করে দিলাম। তাহলে আমাদের কাছে আছে কত? 98,000 টাকা। 98 সাথে কত পার্সেন্ট? এটা হচ্ছে অবশিষ্ট প্রাপ্য হিসেবে 98,000 টাকা। এটার উপর 5% হারে অনাদায়ী পাওনা সঞ্চিতি রাখতে হবে। 5% 4,900 টাকা। তাহলে আমরা এখানে 4,900 টাকা বসাই দিই। তাহলে আমরা তিনটে যেহেতু যোগ, এই তিনটে যোগ করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে এই 900 টাকা। এখানে পাবো যে আমরা কত, 9,900 টাকা। এই ওকে। এবার দেখো এরপর পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি যেটা সেটা কিন্তু রেয়া মিলে থাকবে, ঠিক আছে? এই পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি হুবহু দেওয়া আছে, আর কোনো কাজ নেই। আমরা এখান থেকে 5,000 টাকা বিয়োগ করে দিলেই আমাদের অঙ্ক শেষ। এই 5,000 টাকা আমরা বিয়োগ করে দিলাম, তাহলে বিয়োগ করলে আমাদের কত থাকবে? 4,900 টাকা। দেখো কাজ কিন্তু শেষ। তাহলে আমরা আরেকবার একটু বোঝানোর চেষ্টা করি গতকালকে সমন্বয় আর আজকে সমন্বয়ের মধ্যে। গতকালকে বলা হচ্ছে বাকিতে পণ্য বিক্রয় এত টাকা, মানে দাঁড়ি বিক্রয় দেনাদারের সাথে সম্পর্ক আছে সেটা এখানে আসবে। আর আজকে বলছে নগদের পণ্য বিক্রয় এত টাকা হিসেবভুক্ত হয়নি। আমি বলছি নগদ অলিখিত বিক্রয় দিয়ে থাকে সেটা কিন্তু এখানে অন্তর্ভুক্ত হবে না, সেজন্য আজকের অঙ্কে এটা অন্তর্ভুক্ত হয়নি। আর গতকালকে বলছে দেনাদারের 3,000 টাকা আদায়যোগ্য নয়, এটা হুবহু নতুন অনাদায়ী পাওনা। আজকে বলছে উক্ত বছরে মোট অনাদায়ী পাওনা 5,000 টাকা। তার মানে মোট অনাদায়ী পাওনা রেমিলেরটা এবং সমন্বয়টা দুইটা মিলি। তাহলে আমাদের রেমিলেরটা পুরাতন আছে 3,000 টাকা। এই যে 3,000 টাকা মোট 5,000 টাকা থেকে আমরা রেমিলেরটা বাদ দিছি, নতুন অনাদায়ী পাওনা আমাদের 2,000 টাকা আমরা পেয়ে গেছি। আর আমরা জানি নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতির কেবল এখানে কাজ, এখানে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি কাজ করতে হবে। এর জন্য দেনাদার অথবা প্রাপ্য হিসাবের কাছে দিতে হবে। আর যেহেতু আমাদের আজকে প্রাপ্য হিসাব, তাহলে আমরা প্রাপ্য হিসাব লিখলাম 1 লক্ষ টাকা। এখান থেকে আমরা দাঁড়ে অলিখিত বিক্রয় বাদ দেওয়ার কথা, যেহেতু আজকের অঙ্ক আমাদের নগদ তাহলে বাদ যাবে না, এটা ব্লাঙ্ক। তাহলে নতুন অনাদায়ী পাওনা যেটা সেটা আমরা এখান থেকে, যে নতুন অনাদায়ী পাওনা 2,000 টাকা এটা এখানে নির্ণয় করছি, সেটা আমরা এখান থেকে বিয়োগ করলে অবশিষ্ট প্রাপ্য হিসাব, এটার উপর আমরা 5%, 4,900 টাকা। এখানে যখন আমরা 4,900 টাকা বসাইলাম, 9,900 টাকা। এরপরে দিয়ে আমরা পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি হুবহু যেটা আছে 5,000 টাকার এমনি, এটা পুরাতন, এটা আমরা বাদ দিয়ে দিলাম। তাহলে আমরা পেয়ে গেলাম অনাদায়ী পাওনা অথবা কুড়ি 4,900 টাকা। এখন যেটা সেটা হচ্ছে এই ফরম্যাটটা আজকে আমাদের কুড়ি অথবা অনাদায়ী পাওনা দ্বিতীয় ক্লাস এবং শেষ ক্লাস। আশা করি এই ফরম্যাটটা যদি আমরা অনুসরণ করি, আমাদের নবম দশম শ্রেণী, একাদশ দ্বাদশ শ্রেণী, অনার্স মাস্টার এমনকি ডিগ্রিতে যারা এই ধরনের অঙ্ক করে তাদের জন্য কোনো সমস্যা হবে না। তো আশা করছি অন্য কোনো ফরম্যাট যদি থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনারা জানিয়ে দিবেন। এবং আর যদি ছোটখাটো হিসেবে কোনো সমস্যা থাকে যেটি নিয়ে আলোচনা করার মতো, আমরা পরবর্তীতে ক্রমান্বয়ে ক্লাস নিব। এরপর দিয়ে এখন যদি কোনো সমস্যা থাকে আশা করি কমেন্ট বক্সে জানতে পারবো।
সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।